अतुल सुभाष, सौरभ राजपूत, सिद्धि प्रसाद, कैलाश गालांडे, नारायण भूइया, धन्नालाल साइनी, हरीश कुमार, प्रकाश शर्मा, सी प्रकाश तिवारी, अशोक नागारमान, रवीश पाल सिंह, उदयराज मिश्रा এবং সর্বশেষ রিপোর্ট অনুযায়ী রাজা রঘুবংশী। বয়স, পেশা, আর্থিক অবস্থা এবং ভৌগোলিক অবস্থানের দিক থেকে এরা আলাদা হলেও এই সবকটা নামের মধ্যে দুটো জিনিস কিন্তু কমন, আর সেটা হলো এক, এরা প্রত্যেকেই বিবাহিত, আর দুই, এদের মৃত্যুর পর যাদের দিকে অভিযোগের আঙুল উঠেছে তারা প্রত্যেকেই সম্পর্কে এদের স্ত্রী। গত এক বছরে 13 জন বিবাহিত পুরুষের মৃত্যুর খবর মিডিয়ার দৌলতে আমাদের সামনে এসেছে। তাদের মধ্যে কিছু কেস দীর্ঘদিন ধরে ব্রেকিং নিউজে জায়গা পেয়েছে, আবার কিছু কেস দুদিন বাদেই মুছে গেছে মিডিয়া থেকে। এটা তো শুধুমাত্র রিপোর্টেড কেসের সংখ্যা। আনরিপোর্টেড কেসের সংখ্যা এর চেয়ে কয়েক গুণ বেশি। স্ত্রীর কারণে স্বামীর মৃত্যু। গত এক বছরে এই বিষয়টা যেন ট্রেন্ডিং হয়ে দাঁড়িয়েছে আমাদের দেশে, আর সেই ট্রেন্ডেই নবতম সংযোজন সোনাম রঘুবংশী এবং রাজা রঘুবংশীর হানিমুন মার্ডার কেস। ইন্দোরের এই সদ্য বিবাহিত কাপলের কেসটা এই মুহূর্তে গোটা ভারতবর্ষে ঝড় তুলে দিয়েছে, ঠিক যেমনটা আজ থেকে কিছু মাস আগে অতুল সুভাষ বা সৌরভ রাজপুতের ক্ষেত্রে ঘটেছিল। কিন্তু তারপর কি হলো? ভারতীয় পুরুষদের সুরক্ষা নিশ্চিত করার জন্য কোন সরকারি মহল থেকে টু শব্দটি শুনতে পেয়েছেন, কিংবা কেউ কথা বলেছে মহিলাটির দ্বারা অত্যাচারিত পুরুষদের রক্ষা করা নিয়ে? দেশে তোলপাড় উঠে গেছিল। কেসটা এতটাই হাই প্রোফাইল হয়ে গেছিল যে সেটার সুরাহা করতে আসরে নামতে হয় মেঘালয় ও মধ্যপ্রদেশ রাজ্যের দুই মুখ্যমন্ত্রীকেও। দিন কয়েক বাদে ছেলেটির মৃতদেহ উদ্ধার হলেও মেয়েটিকে কিছুতেই খুঁজে পাওয়া যাচ্ছিল না। সেই সময় ধারণা করা হচ্ছিল হয় মেয়েটিকে ধর্ষণ এবং খুন করে কোথাও পুঁতে দেওয়া হয়েছে, অথবা সরাসরি বাংলাদেশে পাচার করে দেওয়া হয়েছে। কিন্তু তারপরেই গত 9 জুন এই মিসিং কেসের ঘটনায় এমন একটা টুইস্ট আসে যা গোটা ভারতবর্ষকে আরো একবার 440 ভোল্টের ঝটকা দেয়। কি সেই টুইস্ট? কেনই বা খুন হতে হলো রাজা রঘুবংশী নামক ওই যুবককে? আর শেষ অবধি রাজার স্ত্রী সোনামেরই বা কি হলো? চলুন তাহলে আজকের ভিডিওতে সেই সবটা জেনে নিই আমরা। মেঘালয়ের খাসি পাহাড়ের পূর্বাঞ্চলে অবস্থিত ছবির মতো সুন্দর গ্রাম সোহরারিম, আর সেই সোহরারিম গ্রামের পাশ দিয়ে বয়ে চলে গেছে শিলং সোহরা রোড। এই রাস্তার ধারেই সোহরারিম অঞ্চলে একটা বেশ জনপ্রিয় ক্যাফে রয়েছে। গত 24শে মে সকাল থেকে ওই ক্যাফের কর্মচারীরা লক্ষ্য করেন একটা নীল রঙের অ্যাক্টিভা স্কুটি তাদের ক্যাফের সামনে পার্ক করা রয়েছে, তাতে আবার চাবিও লাগানো। নাম্বার প্লেট দেখে ক্যাফের কর্মচারীরা বুঝতে পারেন ওটা স্থানীয় কারোর স্কুটি। কিন্তু তারই মধ্যে একজন কর্মচারী বলেন, এই স্কুটিটা তো সেই কাল থেকেই এখানে পার্ক করা রয়েছে, আমি কাল বাড়ি যাওয়ার সময় এটাকে এখানে দেখে গেছিলাম। এবার বিষয়টা রহস্যজনক লাগতে শুরু করে ক্যাফে মালিকের, তাই তিনি সোজা গিয়ে হাজির হন গ্রাম প্রধানের কাছে। একটা চাবি সমেত স্কুটি কাল থেকে ক্যাফের সামনে পড়ে আছে শুনে গ্রাম প্রধান সোজা থানায় খবর দেন। পুলিশ আসে, সেই স্কুটির নাম্বার প্লেট থেকে মালিকের খোঁজ লাগানো হয়। জানা যায় ওই স্কুটিটা আসলে একটা ভাড়ার স্কুটি। টুরিস্টরা প্রায় স্কুটি ভাড়া নিয়ে বেরিয়ে পড়ে। তখন পুলিশ ওই স্কুটির মালিককে জিজ্ঞেস করেন লাস্ট কারা এই স্কুটিটা ভাড়া নিয়েছিল, তাদের নাম কি। তখন ওই গাড়ির মালিক রেকর্ড দেখে জানান ইন্দোর থেকে আসা এক বিবাহিত কাপল স্কুটিটা ভাড়া নিয়েছিল। ওদের নাম রাজা রঘুবংশী এবং সোনাম রঘুবংশী। এবার নাম না হয় জানা গেল, কিন্তু তারা চাবি সমেত স্কুটিটা এভাবে ক্যাফের সামনে ফেলে রেখে দিয়ে গেল কোথায়? ঠিক তার কিছুটা বাদেই স্থানীয় থানায় খবর এলো গতকাল অর্থাৎ 23শে মে সকাল 10টার পর থেকে সোনাম ও রাজা রঘুবংশী নামের দুজন টুরিস্টের সঙ্গে তাদের বাড়ির লোক যোগাযোগ করতে পারছে না। দুজনেরই ফোন সুইচড অফ আসছে। ওদের বলা লাস্ট ইনফরমেশন অনুযায়ী 23 তারিখে ওরা নোংরিয়াট গ্রাম থেকে মাওলাখিয়াত গ্রামে ফিরে যাচ্ছিল, কিন্তু তারপর থেকে ওদের দুজনের ফোনই সুইচড অফ হয়ে যায়। দুই পরিবারের লোকজন বহু চেষ্টা করেও কিছুতেই ওদের সঙ্গে আর কথা বলতে পারেনি। স্থানীয় থানা এই ইনফরমেশনটা পেতেই মাওলাখিয়াত গ্রাম এবং তার আশেপাশের সমস্ত টুরিস্ট স্পটে দুজনের ছবি দেখিয়ে খোঁজ খবর নেওয়া আরম্ভ করে। কিন্তু তারপরেই অঝোরে বৃষ্টি নামে, ফলে 24 তারিখ আর কোনোভাবেই দুজনের খোঁজ চালানো সম্ভব হয় না। কিন্তু কে এই রাজা রঘুবংশী এবং সোনাম রঘুবংশী? সুদূর ইন্দোর থেকে হানিমুন করতে এসে দুজন গেলই বা কোথায়? এটা জানতে হলে একটা টাইম লাইন সম্পর্কে বিস্তারিতভাবে জানতে হবে আপনাদের। তাহলে চলুন এবার সেটা নিয়েই কথা বলি। রাজা রঘুবংশী এবং সোনাম রঘুবংশী দুজনেই মধ্যপ্রদেশের ইন্দোর নিবাসী তরুণ তরুণী। রাজার বয়স 29 বছর আর সোনামের 24। তবে কোনো সূত্র বলছে সোনামের বয়স 27 বছরও হতে পারে। রাজা ও সোনাম দুজনেই ব্যবসায়ী পরিবারের সন্তান।
ইন্দোরের শাহকার নগরের বাসিন্দা রাজা রঘুবংশীদের ট্রান্সপোর্টের বিজনেস। 2007 সাল থেকে ওদের রঘুবংশী ট্রান্সপোর্টের আন্ডারে বিভিন্ন প্রাইভেট বাস এবং স্কুল বাস ভাড়ায় খাটে। অন্যদিকে কুশওয়া নগরের বাসিন্দা সোনামদের প্লাইউডের বিজনেস। সোনামের বাবা দেবী সিং রঘুবংশী এলাকার পরিচিত প্লাইউড মার্চেন্ট। রাজা যেমন পরিবারের ট্রান্সপোর্টের বিজনেস চালাতো, সোনামও কিন্তু একার হাতে বাবার প্লাইউড বিজনেসের বিভিন্ন দিক সামলাতো। এইবার আসি টাইম লাইনে। রাজা ও সোনামের আলাপ থেকে দুজনের নিখোঁজ হওয়া অবধি যদি একটা টাইম লাইন বানানো যায় তাহলে সেটা খানিকটা এই রকম হবে। অক্টোবর 2024 সমাজ পরিচয় পুস্তিকা নামক একটা ম্যাট্রিমোনিয়াল ডিরেক্টরির মাধ্যমে সোনামের পরিবারের সঙ্গে যোগাযোগ হয় রাজার পরিবারের। রাজা ও সোনামের দেখা হয়, তারপর একটা অ্যারেঞ্জড ম্যারেজ যেভাবে হয় ঠিক সেভাবেই সবটা এগোতে থাকে। সোনামের মিষ্টি ব্যবহার এবং পরিশ্রমী মানসিকতা দেখে রাজার পরিবার ভীষণ ইমপ্রেসড হয়। 11 মে 2025 ধুমধাম করে বিবাহ সম্পন্ন হয় সোনাম রঘুবংশী এবং রাজা রঘুবংশীর। আত্মীয় স্বজনরা আসে, রিলস বানানো থেকে খাওয়া দাওয়া সবই চলে। ইতিমধ্যেই সোনাম ও রাজার বিয়ের ভিডিও সোশ্যাল মিডিয়ায় যথেষ্ট ভাইরাল। বিয়ের দিন এবং রিসেপশনের দিন সোনাম ও রাজা দুজনকে দেখেই মনে হয় ওরা ভীষণ আনন্দিত। 20 মে 2025 হানিমুনের জন্য ইন্দোর থেকে ফ্লাইটে চেপে বসে সোনাম ও রাজা। এখানে উল্লেখ করা ভালো, এই যে হানিমুন ট্রিপ সেটার পুরোটাই সোনামের প্ল্যান করা। সোনামই ফ্লাইটের টিকিট কাটে, কিন্তু যাওয়ার টিকিট কাটলেও ফেরার টিকিট না কেটেই রওনা দেয় তারা। এবার গুয়াহাটিতে নেমে সোনাম ও রাজার আসামের কামাখ্যা মন্দিরে যাওয়ার কথা ছিল, কিন্তু তারপরেই নবদম্পতি হঠাৎ করে রওনা দেয় শিলং এর পথে। রাজার পরিবারের দাবি ওদের শুধু কামাখ্যা মন্দিরেই যাওয়ার কথা ছিল, শিলং এ নয়। 21 মে 2025 গুয়াহাটি থেকে শিলং এ আসার পথে সারাদিন বিভিন্ন জায়গা ঘুরতে ঘুরতে অবশেষে 21 মে সন্ধ্যায় শিলং এর বালাজি গেস্ট হাউস নামের একটা গেস্ট হাউসে ওঠে রঘুবংশী কাপল। হোটেলের সিসিটিভি ফুটেজে দুজনকে দেখা যায় কালো জ্যাকেট পরিহিত অবস্থায়, হাতে একটা সাদা সুটকেস সমেত। 22 মে 2025 সকাল সকাল বালাজি গেস্ট হাউস থেকে চেক আউট করে সোনাম ও রাজা পৌঁছয় একটা কার রেন্টাল এজেন্সিতে। সেই রেন্টাল এজেন্সি থেকে একটা নীল রঙের অ্যাক্টিভা স্কুটি ভাড়া করে দুজনে মিলে। ওখানেও সিসিটিভি ফুটেজে দুজনকে দেখা যায়। এরপর ওই ভাড়া করা স্কুটি নিয়েই সোনাম ও রাজা রওনা দেয় চেরাপুঞ্জির একটা ছোট্ট জনপদ মাওলাখিয়াতের পথে। ওখানে পৌঁছে সোহরারিম গ্রামের ওই ক্যাফের বাইরে নিজেদের স্কুটিটাকে পার্ক করে ওরা, কিন্তু তাড়াহুড়োয় চাবিটা নিতে ভুলে যায়। ওখানেই সোনাম ও রাজার সঙ্গে আলাপ হয় লোকাল গাইড ভাগপুর বনসাই এর সঙ্গে। বনসাই এবার সোনাম ও রাজাকে নিয়ে শুরু করে ট্রেকিং। কোথায় যাচ্ছিল ওরা দেখুন তো, এই জায়গাটাকে চেনেন কিনা? হ্যাঁ, ঠিক ধরেছেন, এটাই সেই ভারত বিখ্যাত লিভিং রুট ব্রিজ। এই মাওলাখিয়াত অঞ্চল থেকে প্রায় 3000 ধাপ নিচে অবস্থিত নোংরিয়াট গ্রাম। এই নোংরিয়াট গ্রামেই রয়েছে ভারত বিখ্যাত এই লিভিং রুট ব্রিজ। সেদিন মূলত এটা দেখার জন্যই মাওলাখিয়াতে এসেছিল সোনাম ও রাজা। বনসাই ওদেরকে নোংরিয়াটে পৌঁছে দিয়ে লিভিং রুট ব্রিজ দেখিয়ে সরাসরি নিয়ে যায় শিপারা হোমস্টে নামক একটা আস্তানায়। তখন বিকেল 5:30 বাজে। হোমস্টে সিসিটিভি ফুটেজে তিনজনকেই দেখা যায়। 23 মে 2025 শিপারা হোমস্টে সিসিটিভি ফুটেজ অনুযায়ী ভোর 6টা নাগাদ হোমস্টে থেকে চেক আউট করে রঘুবংশী কাপল। ফেরার পথে তাদের গাইড লাগবে কিনা জিজ্ঞেস করা হলে সোনাম নাকি শিপারা হোমস্টের মালিকিনকে বলেন, এই পথ দিয়েই তো এসেছি, ফেরার পথে আর গাইড লাগবে না, রাস্তা তো চেনাই আছে। তারপর সকাল 10টা নাগাদ সোনামের একটা ভয়েস নোট এসে ঢোকে রাজার মায়ের ফোনে। সেখানে সোনাম একটু হাঁপাতে হাঁপাতে জানায়, আমরা এখানেই একটা ওয়াটারফলসে ট্রেক করতে যাচ্ছি। ব্যাস, এরপরই যেন আচমকা মেঘালয়ের হাওয়ায় মিলিয়ে যায় রঘুবংশী কাপল। কিন্তু তারপর কি হয়, কিভাবে একটা মিসিং কেস ক্রমশ পরিণত হয় মার্ডার মিস্ট্রিতে, আর কেনই বা মেঘালয় ও মধ্যপ্রদেশ দুই রাজ্যের মুখ্যমন্ত্রীদের হস্তক্ষেপ করতে হয় এই কেসে? চলুন তাহলে এবার সেটাই জানার চেষ্টা করি। প্রবল বৃষ্টির কারণে 24 মে তদন্তে বিরতি নেওয়ার পর 25 মে সকাল থেকেই জোর কদমে তল্লাশি শুরু করে পুলিশ। একত্রিত হয়ে আসরে নামে ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স, স্টেট ডিজাস্টার রেসপন্স ফোর্স, মেঘালয় পুলিশ স্পেশাল অপারেশন টিম এবং স্থানীয় ভলেন্টিয়াররা। যেহেতু সোনাম শেষবার ওয়াটারফলস ট্রেকের কথা বলেছিল, তাই স্থানীয় ওইসাডং ওয়াটারফলসের ওপর থেকে নিচ অব্দি চষে ফেলে সবাই। ওদিকে রাজা ও সোনামের বাড়ির লোকজনও ততক্ষণে চলে আসে। কেউ অভিযোগ তোলে অপহরণের, কেউ অভিযোগ তোলে খুন ও ধর্ষণের। এবার মেঘালয়ের মতো টুরিস্ট নির্ভর একটা রাজ্যের দিকে যদি এভাবে অপরাধ সৃষ্টির অভিযোগ ওঠে, তাহলে খুব স্বাভাবিকভাবেই সেটা রাজ্যের জন্য ক্ষতিকর। তাই বিষয়টা সামাল দিতে আসরে নামেন মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড কে সাংমা। পাশাপাশি মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদবও বিষয়টার উপর কড়া নজরদারি চালানো শুরু করেন। তিনি পার্সোনালি কনরাড সাংমার সঙ্গে কথাও বলেন, কিন্তু কিছুতেই কিছু লাভ হয় না।
গোটা এলাকা তন্ন তন্ন করে খুঁজেও সোনাম ও রাজার সামান্য ট্রেসটুকুও পায় না পুলিশ। এভাবেই জুন মাস পড়ে যায়। এদিকে মিডিয়ায় নানান তথ্য প্রকাশ পেতে থাকে। কেউ বলে কামাখ্যা মন্দিরের কোনো তান্ত্রিক হয়তো বশীকরণ করেছিল দুজনকে, নয়তো ওরা আচমকা মেঘালয়ে যাবে কেন, ওখানেই হয়তো নরবলি দেওয়া হয়েছে দুজনকে। কোনো মিডিয়ায় দেখানো হয় রাজাকে খুন করে হয়তো সোনামকে বাংলাদেশে পাচার করে দেওয়া হয়েছে। ক্রমেই ইন্দোরের এই হানিমুন কাপলের মিসিং কেসটা একটা ন্যাশনাল ইস্যু হয়ে দাঁড়ায়। লোকে মেঘালয়ের নিরাপত্তা ও আইন ব্যবস্থা নিয়ে ছি করতে থাকে। কিন্তু তারপরেই আসে সেই ভয়ঙ্কর 2রা জুন। সোহরারিমের জঙ্গল ও ঐসারং জলপ্রপাতের মাঝামাঝি 100 ফুট গভীর খাদে খুঁজে পাওয়া যায় রাজা রঘুবংশীর পচা গলা মৃতদেহ। রাজার হাতে থাকা স্মার্ট ওয়াচটি ওর পরিচয়কে নিশ্চিত করে। পাশাপাশি ঘটনাস্থল থেকে উদ্ধার হয় রক্তমাখা একটা ধারালো অস্ত্র, রক্তমাখা বর্ষাতি। সোনামের পরনের সাদা শার্ট, একটা পেন্টাপ্রাজোল 40 ওষুধের স্ট্রিপ আর একটা ভিভো ফোনের ভাঙা এলসিডি স্ক্রিন। রাজাকে মৃত অবস্থায় পাওয়া গেলেও সোনামের কোনো খোঁজ মেলে না। পাশাপাশি রাজা ও সোনামের পরিবারের তরফ থেকে দাবি ওঠে রাজার গায়ে প্রায় 10 লক্ষ টাকার গয়না ছিল, যার মধ্যে একটা হীরের আংটি, একটা গলার হার ও একটা ব্রেসলেট ছিল। ঘটনাস্থল থেকে সেই সবও মিসিং। ব্যাস, তারপর গোটা দেশের সংবাদ মাধ্যমে শুধু একটাই প্রশ্ন ঘুরপাক খেতে থাকে, সোনাম রঘুবংশী কোথায়? রাতারাতি ইন্দোরের রাস্তাঘাটে প্রতিবাদ মিছিল বেরোয়, যেখানে স্লোগান ওঠে সোনাম রঘুবংশী কি यही পুকার, কব দেখেঙ্গে ঘর কা দ্বার। রাজার ডেড বডি উদ্ধার হতেই আরো চাপে পড়ে যায় মেঘালয় সরকার। মধ্যপ্রদেশ থেকে দাবি ওঠে সিবিআই তদন্তের। ইন্দোর হাই কমিশনের অফিস মারফত প্রধানমন্ত্রীর দপ্তরেও চিঠি পাঠায় রঘুবংশী পরিবার। ওদিকে গোটা চেরাপুঞ্জি অঞ্চলে ততক্ষণে ড্রোন আর স্নিফার ডগ দিয়ে খোঁজ চালিয়ে যেতে থাকে মেঘালয় পুলিশ। আর তারপরেই আচমকা এই কেসে উদয় হয় এক এমন সাক্ষী যে কেসের অভিমুখ 180 ডিগ্রি ঘুরিয়ে দেয়। কে এই সাক্ষী? আপনাদের কিছুক্ষণ আগে বলেছিলাম মনে আছে যে শিপারা হোমস্টে থেকে ফেরার সময় সোনাম ও রাজা রঘুবংশীকে একজন গাইড অফার করা হয়েছিল, আর যাকে সোনাম নিজেদের সঙ্গে নিতে চায় না। এবার মেঘালয় পুলিশের কাছে সেই গাইড মিস্টার অ্যালবার্ট পার্ডে জানান 22শে মে বিকেলে ওরা শিপারা হোমস্টেতে আসার পর আমি ওদের স্থানীয় কয়েকটা জায়গা ঘুরিয়ে দেখিয়েছিলাম, কিন্তু পরের দিন সকালে ওরা আমাকে মাওলাখিয়াত অবধি সঙ্গে নিয়ে যেতে চায়নি। কিন্তু পরের দিন সকাল 10টা নাগাদ আমি ওদের দুজনকে দেখি, কিন্তু ওদের সঙ্গেই আরো 3 জন পুরুষ ছিল যারা হিন্দি ভাষায় কথা বলছিল। আমি খাসি আর ইংরেজি ভাষা জানি, তাই ওরা কি বলছিল বুঝতে পারিনি, তবে এইটুকু বুঝি যে ওরা ডাবল ডেকার ব্রিজের দিকে যাচ্ছে। ব্যাস, এই একটা সূত্র ধরেই মেঘালয় পুলিশ নিজেদের তদন্তের ঘুঁটি সাজানো শুরু করে। ইস্ট খাসি হিলসের পুলিশ সুপার মিস্টার বিবেক সাইয়েম এর বক্তব্য অনুযায়ী একটার পর একটা ডট জুড়তে মেঘালয় পুলিশ খোঁজ পায় ওই 3 জন যুবকের। আর তারপর গত রবিবার অর্থাৎ 8ই জুন মেঘালয় পুলিশের 2টো টিম পৌঁছে যায় উত্তরপ্রদেশ এবং ইন্দোরে। আর তারপর রাতের অন্ধকারে শুরু হয় 3 রাজ্যের পুলিশের সম্মিলিত অপারেশন। কিন্তু ততক্ষণে অন্যদিকে এই কেসে এমন একটা টুইস্ট আসে যা কেউ কল্পনাও করতে পারেনি। কি সেই টুইস্ট? এবার সেটাই বলবো। 8ই জুন রবিবার রাত তখন 1টা বাজে। হিসেব মতো 9 জুন পড়ে গেছে। উত্তরপ্রদেশের গাজীপুরের অঙ্কুশপুর অঞ্চলে ন্যাশনাল হাইওয়ে 31 এর ঠিক পাশেই পরপর বেশ কয়েকটা ধাবা রয়েছে। তাদের মধ্যে একটা ধাবার নাম কাশি ধাবা। রাত 1টা নাগাদ ওই কাশি ধাবায় একজন বিধ্বস্ত মহিলা এসে উপস্থিত হয়, পরনে টি শার্ট, চুল উস্কো খুস্কো। সে প্রথমে ধাবায় ঢুকে একজন কাস্টমারের কাছে তার ফোন চায়, কিন্তু সেই কাস্টমার তাকে অস্বীকার করে। এরপর ওই মহিলা শটান গিয়ে হাজির হয় ধাবার মালিক সাহিল যাদবের কাছে, আর তাকে গিয়ে বলে তোমার ফোনটা একটু দেবে, আমি বাড়িতে একটা কল করব। একজন ভদ্র বাড়ির মহিলাকে এমন অসহায় অবস্থায় দেখে সাহিল সাহায্যের হাত বাড়িয়ে দেয়। সে ফোনটা এগিয়ে দেয় মহিলার দিকে। মহিলা নাম্বার ডায়াল করে কল করে, আর ফোনটা রিসিভ হতেই চিৎকার করে কেঁদে ওঠে আর বলে দাদা আমি সোনাম বলছি, প্লিজ আমাকে এখান থেকে নিয়ে যা। এরপর সোনাম আর কথা বলতে পারে না, হাউ হাউ করে কাঁদতে থাকে। এটা দেখে সাহিল ফোনটা নিজের কাছে নিয়ে সোনামের বাড়ির লোকের সঙ্গে কথা বলে। তাদের সাহিল নিজের ধাবার লোকেশনও জানায়। এরপর ফোনটা কেটে সাহিল যখন সোনামের কাছে জানতে চায় যে তার কি হয়েছে, তখন সোনাম বলে আমি আর আমার বর মেঘালয় হানিমুনে গেছিলাম। ওখানে কয়েকজন দুষ্কৃতী আমাদের উপর হামলা চালায়। ওরা আমার চোখের সামনে আমার স্বামীকে খুন করে দেয়। সেই দেখে আমি অজ্ঞান হয়ে পড়ি। তারপর আমি এখানে কিভাবে এসেছি আমার আর কিচ্ছু মনে নেই। খানিকটা বাদেই সোনামের বাড়ির লোক আবার ফোন করে সাহিলকে আর অনুরোধ করে লোকাল থানায় খবর দেওয়ার জন্য। সাহিল ঠিক তেমনটাই করে। রাত 2:30 নাগাদ লোকাল থানা থেকে পুলিশ আসে, সোনামকে নিজের কাস্টাডিতে নিয়ে থানার দিকে রওনা দেয়। কিন্তু এদিকে ততক্ষণে উত্তরপ্রদেশ পুলিশ ও ইন্দোর পুলিশের সঙ্গে মিলে মেঘালয় পুলিশের 2টো টিম ওই 3 যুবককে গ্রেফতার করে ফেলে, যাদের সঙ্গে শেষবার সোনাম ও রাজাকে দেখেছিলেন অ্যালবার্ট পারে। তাহলে এই তো ঘরের মেয়ে ঘরে ফিরলো, ওদিকে অপরাধীরাও ধরা পড়ে গেল। মার্ডার মিস্ট্রি তো সলভড না। 9 জুন অর্থাৎ সোমবার সকালবেলায় আসল বোমটা পড়লো সারা দেশের নিউজ মিডিয়ায়, আর সেই সারপ্রাইজ বম্বিং এর শকওয়েভ ছড়িয়ে পড়লো আর সমুদ্র হিমাচল। কি সেই সারপ্রাইজ? এবার সেটাই জেনে নিন।
মেঘালয় পুলিশের দুটো টিম ইন্দোর ও উত্তরপ্রদেশ থেকে যে তিনজনকে গ্রেপ্তার করেছিল তাদের নাম রাজ কুশওয়া, বয়স 21 বছর, বিশাল সিং চৌহান, বয়স 22 বছর এবং আকাশ রাজপুত, বয়স 19 বছর। এই তিনজনকে গ্রেপ্তার করার পরেই পুলিশ জানতে পারে এদের সঙ্গে আরো একজন জড়িত ছিল এই কেসে। তার নাম আনন্দ সিং কুর্মি। সে থাকে মধ্যপ্রদেশের সাগর ডিস্ট্রিক্টে। কিন্তু আচমকা চারটে ছেলে মিলে ইন্দোরের ব্যবসায়ী রাজা রঘুবংশীকে মেঘালয় অব্দি পিছু করে খুন করলো কেন? এই প্রশ্নের উত্তরেই মেঘালয় পুলিশের তরফ থেকে সেই সারপ্রাইজ বমটি ড্রপ করা হয় মিডিয়ার সামনে। মেঘালয় পুলিশের তরফ থেকে জানানো হয় এই গোটা ঘটনায় আসল মাস্টারমাইন্ড হলো রাজা রঘুবংশীর সদ্য বিবাহিত স্ত্রী শ্রীমতী সোনাম রঘুবংশী। ব্যাস এই একটা নেম ড্রপিং এই যথেষ্ট ছিল গোটা দেশে শকওয়েভ ছড়িয়ে দেওয়ার জন্য। কিন্তু কেন বিয়ের মাত্র 11-12 দিনের মাথায় হিটম্যান হায়ার করে নিজের স্বামীকে খুন করলো সোনাম? এবার সেটাই বলবো। সোনামের দিকে অভিযোগ উঠেছে গ্রেফতার হওয়া রাজ কুশওয়া নামের ওই যুবকের সঙ্গে নাকি সোনামের একটা প্রেমের সম্পর্ক ছিল। এবার কে এই রাজ কুশওয়া? 21 বছর বয়সী ছেলেটা আদতে সোনামদের প্লাইউড ফ্যাক্টরি একজন কর্মচারী। গত কয়েক বছর ধরে ওই ফ্যাক্টরিতে অ্যাকাউন্টেন্টের কাজ করত। সেখানেই সোনামের সঙ্গে ওর দেখা এবং ঘনিষ্ঠতার সূত্রপাত। কিন্তু এরপর আচমকাই গত বছর অক্টোবর মাসে সোনামের বিয়ের তোড়জোড় শুরু করে ওর পরিবার। এদিকে সোনাম ও রাজ বুঝতে পারে ওদের এই সম্পর্কটা কিছুতেই সোনামের বাড়ির লোকেরা মেনে নেবে না। কারণ একে রাজ সোনামের চেয়ে বয়সে ছোট, তার উপর রাজদের আর্থিক অবস্থায় সোনামদের মতো নয়। তাই এক প্রকার বাধ্য হয়েই রাজাকে বিয়ে করতে রাজি হতে হয় সোনামকে। কিন্তু সোনাম ও রাজার বিয়ের যে ভিডিওগুলো ভাইরাল হয়েছে সেগুলো দেখলে কেউ একটুও আন্দাজ করতে পারবে না যে তখনও ভিতরে ভিতরে রাজাকে খুন করার ছক কষছিল সোনাম। এতটাই প্রাণবন্ত এবং হাসি খুশি থাকা নিখুঁত অভিনয় করেছিল সে। পুলিশ সূত্রে এও জানানো হয়েছে বিয়ের আগেই রাজ ও সোনাম মিলে একজন সুপারি কিলারকে হায়ার করে। প্ল্যান করা হয় মেঘালয়ের নির্জন কোনো জায়গায় রাজাকে খুন করা হবে। কিন্তু তারপর সোনামের প্ল্যান কি ছিল? বিভিন্ন মহল থেকে বলা হচ্ছে তারপর সোনামরা মেঘালয় থেকে যে যার মতো বিভিন্ন দিকে ছড়িয়ে পড়ে। সম্প্রতি ভাইরাল হওয়া একটা ভিডিওতে দেখা যায় রাজা রঘুবংশীর সৎকারের দিন রাজ কুশওয়া সোনামের বাবার সঙ্গে শ্মশানে ঢুকছে। তার মানে রাজ মেঘালয় থেকে সোজা ইন্দোর চলে আসে। ওদিকে সোনামের প্ল্যান ছিল রাজাকে খুন করার পর কিছুদিনের জন্য গা ঢাকা দিয়ে দেওয়ার এবং অবশেষে দিন কয়েক বাদে আচমকা ভারতবর্ষের কোথাও একটা উদয় হওয়ার। আর তারপর সেই জায়গা থেকে বাড়ির লোকজনদের কল করে জানানো রাজাকে দুষ্কৃতীরা খুন করে দিয়েছিল। সেই দেখে আমি জ্ঞান হারাই। তারপর আমার আর কিছু মনে নেই যে আমি এখানে কিভাবে এলাম। হ্যাঁ, সোনাম নিজের প্ল্যান করা পথেই সবটা করেছিল। মাঝরাতে ধাওয়ায় উপস্থিত হওয়া, কান্নাকাটি, সিম্প্যাথি গেইন করা। কিন্তু সোনাম এটা বুঝতে পারেনি যে মেঘালয় পুলিশ অন্য প্রান্তে আলাদাই গেম খেলছিল। এরপর গত সোমবার দুপুরবেলায় বিশাল ও আকাশের পাশাপাশি সুপারি কিলার গ্যাংয়ের মাথা আনন্দ সিং কুর্মিকেও গ্রেপ্তার করে পুলিশ। আর তারপর ধীরে ধীরে প্রকাশ্যে আসতে থাকে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। কিন্তু রাজা রঘুবংশীর কি দোষ ছিল? সে তো বিয়ে করে একটা সুখী জীবন কাটাতে চেয়েছিল। তাহলে কেন তার এমন পরিণতি হলো? যতবার ছেলেটার বরের সাজে ওই হাসি মুখটা দেখছি ততবারই ভীষণ কষ্ট হচ্ছে, ভয় লাগছে, রাগ হচ্ছে। 29 বছর বয়সী তরতাজা প্রাণ রাজা রঘুবংশী চেয়েছিল ব্যবসা করে জীবনে উন্নতি করতে। তারই মাঝে পরিবারের তরফ থেকে বিয়ে ঠিক করা হলে সেই সিদ্ধান্তকেও হাসি মুখে মেনে নিয়েছিল সে। স্বপ্ন দেখেছিল পরিশ্রমী স্ত্রীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করে জীবনে আরো সফল হতে। কিন্তু গত 2রা জুন যখন রাজাকে খুঁজে পাওয়া গেছিল, সেই তরতাজা যুবক তখন পচা গলা একটা লাশ। গত 1 বছরে কখনো ড্রামের ভিতর থেকে, কখনো সিলিং ফ্যান থেকে, কখনো বা 100 ফুট গভীর খাদ থেকে এভাবেই একের পর এক বিবাহিত পুরুষের লাশ উদ্ধার হয়েছে আমাদের চোখের সামনে। রাজার পোস্টমর্টেম রিপোর্ট যখন প্রকাশিত হয় তখন কি দেখা গেছিল জানেন? জীবিত অবস্থায় রাজার মাথার সামনের দিকে এবং পিছনের দিকে 2বার ভারী কিছু দিয়ে আঘাত করা হয়। তারপর মৃত্যু নিশ্চিত করতে গাছ কাটার কোনো ধারালো যন্ত্র নিয়ে রাজাকে খুন করা হয়। হ্যাঁ, এতটাই নৃশংসভাবে খুন হতে হয় 29 বছর বয়সী ওই তরতাজা যুবককে। কিন্তু এভাবে আর কতদিন? ভিডিও শুরুতেই বলেছিলাম গত 1 বছরে 13টা এমন কেস আমাদের সামনে এসেছে যেখানে ভিকটিমরা প্রত্যেকে বিবাহিত এবং তাদের মৃত্যুর পিছনেও অভিযোগের আঙুল উঠেছে তাদের স্ত্রীদের দিকে। আবারও বলছি, এগুলো শুধুমাত্র রিপোর্টেড কেস। এমন কত আনরিপোর্টেড কেস রয়েছে তা আমরা কেউ জানি না। তাই আমার মনে হয় এবার বোধহয় সময় এসেছে সুর চড়ানোর। এই দেশে মহিলাদের ঠিক যতটা সুরক্ষার প্রয়োজন ঠিক ততটাই সুরক্ষার প্রয়োজন পুরুষদেরও। এই দেশে মহিলাদের উপর হওয়া অত্যাচারের আইন ঠিক যতটা কঠোর, পুরুষদের উপর হওয়া অত্যাচারের ক্ষেত্রেও আইনকে ঠিক ততটাই কঠোর হতে হবে। যেহেতু রাজা রঘুবংশীর কেসটা এখনো আদালতে বিচারাধীন, তাই ভারতীয় আইন আমাকে অনুমতি দেয় না এর চেয়ে বেশি কিছু বলার। তবে আমি আশা রাখবো যে সমস্ত অপরাধীরা মিলে একজন মায়ের কোল খালি করে দিল, একজন বয়স্ক বাবাকে বৃদ্ধ বয়সে সম্বলহীন করে দিল,
ভারতবর্ষের আদালত তাদের কঠোর থেকে কঠোরতম সাজায় দণ্ডিত করবে। আমি চাইবো এই কেসে আদালত দোষীদের এমন চরম সাজা দিক যে পরবর্তীকালে যেন আমাদের সমাজে আরো একটা রাজা রঘুবংশী অথবা আরো একটা সৌরভ রাজপুতের ঘটনা শুনতে না হয়। আমার আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ অবধি সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর প্রতিবারের মতোই আরো একবার অনুরোধ করছি, নিজের জীবনসঙ্গী বেছে নেওয়ার আগে ভালো করে সবটা যাচাই করে তবেই বিয়ের পথে পা বাড়াবেন। নমস্কার।